নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রবিবার আমি আবার চলে এসেছি সুবর্ণলতার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে। আশা করছি সুবর্ণলতা আপনাদের খুব ভালো লাগছে। গত পর্বে আমরা দেখেছি সুবর্ণলতার বাড়িতে অম্বিকার অপমান। আসলে পুরুষতান্ত্রিক সমাজের যারা ধারক বা বাহক, তারা যেমন সুবর্ণলতাদেরকেও পছন্দ করে না, তেমন পছন্দ করে না অম্বিকাদের। কারণ তাদের এই সমাজের অচলায়তনকে ভাঙার জন্য অম্বিকারা বিদ্রোহ করে। অম্বিকারা সেই অচলায়তনকে ভেঙে মুক্ত আকাশের মধ্যে বাঁচতে চায় এবং চায় নারী সমাজ সেই মুক্ত আকাশের শ্বাস নিক, মুক্ত বাতাস থেকে তারা তাদের জীবনী শক্তি আহরণ করুক। তাই সুবর্ণলতা বা অম্বিকা এরা কেউই স্থিতাবস্থার পক্ষে সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। এরপর আমরা দেখি সুবর্ণলতা তার মায়ের শেষ চিঠিখানা পড়ে। তার মায়ের শেষ কথাগুলো সে আহরণ করে অভিমানের পাহাড়কে ডিঙিয়ে। তারপরে অবশ্য আর এক অভিমান জমা হয় মনের মধ্যে। দেখলে পারুকে? সুবালা তার ভাঙা দাঁতের হাসি হেসে অভ্যস্ত ভঙ্গিতে সকৌতুকে বলে। বলো শুনি, কেমন লাগলো? অম্বিকা অবাক হয়। অম্বিকা যেন আর এক জগৎ থেকে এসে পড়ে। পারু মানে? পারু কে? পারু কে কি গো? মেজদার মেয়ে না, এই সুবালা সুন্দরীর ভাইজি। তোমার সামনে বেরোয়নি বুঝি? না বেরোনোই সম্ভব, বড় হয়েছে তো। তা মেজ বউ কিছু বলল? অম্বিকা বিচিত্র একটু হেসে বলে, বললেন। সুবালা আশ্বস্ত গলায় বলে, যাক, তাহলে সেজদা আমার চিঠিটার মান রেখেছে। মেজদার নতুন বাড়ির ঠিকানাটা ঠিক জানি না তো, কি জানি পৌঁছই না পৌঁছই, তাই সেজদার কেয়ার অফে মেজদাকে একটা চিঠি দিয়েছিলাম তোমার কথা উল্লেখ করে। তা এখন বলো বাপু শুনি, কি সব কথা টথা হলো? আমার তো ইচ্ছে এই মাসেই লাগিয়ে দিই। অম্বিকা যেন একটু গম্ভীর হয়, বলে ওঠে, কি মুশকিল, আপনি এসব কি যাতা আরম্ভ করলেন? এরকম চললে কিন্তু ফের পালাবো। সুবালা শঙ্কিত হয়। সুবালা বোঝে অবস্থাটা আশাপ্রদ নয়। মেজবউ বোধ হয় তেমন আগ্রহ দেখায়নি। তা হতে পারে, মানুষটা তো আছে একটু উল্টো পাল্টা। অম্বিকাকে যতই ভালোবাসুক, মেয়ের সঙ্গে বয়সের তফাৎটা মনে গেঁথে রেখেছে। ঠাকুরপোর একটু অপমান বোধ হয়েছে তাহলে। বলতে কি, একটু আশায় আশায় তো গেল তাড়াতাড়ি। বিয়ের মন হয়েছে সেটা বুঝতে পারছে সুবালা। ভাবে, যাকগে, পারু না হোককে, আমি তোড়জোড় করছি, কোনের আবার অভাব। আবার ভাবে, তবে অত বয়সের মেয়ে সহসা পাওয়া যাবে না। মেজ বউ ডাকাবুকো, তাই মেয়েকে অতখানি বড় করেছে বসে বসে। কিন্তু সুবালা চট করে কিছু বলে না। আস্তে দেওরের মন মেজাজ বুঝতে বলে, শোনো কথা, আমি আবার কি জ্বালালাম? এসব বাজে বাজে কথা, বিয়ে টিয়ের কথা শুনলেই কিন্তু জেনে রাখবেন আমি হাওয়া। সুবালা ভয়ে ভয়ে বলে, মেজদা বুঝি? দোহাই বৌদি, আপনার ওই মেজদাটির নাম আমার সামনে করবেন না। বসেছিল, উঠে বলল, পায়চারি করতে করতে বলল, আপনার ওই মেজদা আর মেজ বৌদিকে পাশাপাশি দেখলেই মনে হয় যেন বিধাতার একটি নিষ্ঠুর ব্যঙ্গের জলজ্যান্ত নমুনা। সুবালা অবাক গলায় বলে, কিসের নমুনা? যাকগে, ও আপনাকে বোঝানো যাবে না। তবে আপনার পূজনীয় মেজদার বাড়ি ঠোকবার সৌভাগ্য আমার হয়নি, এইটাই জেনে রাখুন। সুবালা হতভম্ব গলায় বলে, তবে যে বললে মেজ বউ কথা বলেছে? হ্যাঁ, বলেছেন। অম্বিকা একটা জ্বালা ভরা গলায় বলে,
রাস্তায় বেরিয়ে এসে বলেছেন। আর বেশি কিছু জিজ্ঞেস করবেন না আমায় বৌদি। তার মানে মেজদা তোমায় অপমান করেছে, জেলখাটা আসামি বলে বাড়ি ঢুকতে দেয়নি? আসতে বলে সুবালা। বুঝতে পারছি আসল কথা। অম্বিকা সহসা স্থির হয়, সামনে সরে আসে, বলে, আসল কথা বুঝবার ক্ষমতা আপনার ইহজন্মেও হবে না বৌদি। আপনি এতই ভালো যে এসব কথা আপনার মাথাতেই ঢুকবে না। শুধু বলে রাখি, যদি হঠাৎ কোনোদিন শোনেন আপনার মেজ বৌদি পাগল হয়ে গেছেন, অবাক হবেন না, হয়তো শিগগিরই শুনতে হবে। আশ্চর্য, আপনার ওই মেজদার মতো একটি শয়তানের কোনো শাস্তি হয় না, না দেয় সমাজ, না দেয় আপনাদের ওই ভগবান। কিছু মনে করবেন না বৌদি, না বলে পারলাম না, বড় যন্ত্রণা হলো দেখে। ছেলেও তো দেখলাম ঠিক বাপের মতন। সরে গেল সামনে থেকে, পায়চারি করতে লাগলো। একটা জ্বালা ভরা গলার আক্ষেপ শোনা গেল। এইভাবে জীবনের অপচয় ঘটে, এইভাবে এই হতভাগা দেশের কত মহৎ বস্তু ধ্বংস হয়। এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে একদিন সমাজকে। না, অম্বিকাকে বিয়ে দিয়ে সংসারী করবার স্বাদ আর মিটল না সুবালার। অম্বিকা পায়ে হেঁটে ভারত ভ্রমণ করতে বেরোলো। সুবালা বুঝতে পারছে, মুখে ও যতই বলুক ভারতবর্ষটাকে একবার দেখতে চায় বাংলাদেশের মতো আর কোনো অভাগা দেশ কোথাও আছে কিনা। তবু বুঝতে পারছে সুবালা, সেসব দেখে শুনে ফিরে আর আসছে না, ছন্ন ছাড়া ভব ঘুরেই হয়ে যাবে। ওর মা বাপ থাকলে জীবনটাকে নিয়ে এমন ছিনিমিনি খেলতে পারতো না ও। অমূল্যর কাছে কেঁদে পড়ে বলেছিল সুবালা। অমূল্যর চোখটাও লালচে হয়ে উঠেছিল। ভারী ভারী গলায় বলেছিল, ওটা তোমার ভুল ধারণা। ওর মা থাকলে যে তোমার থেকে বেশি ভালোবাসতে পারতো এ কথা আমি বিশ্বাস করি না। কিন্তু তা তো নয়, মায়ার বাঁধন সবাইকে বাঁধতে পারে না। বুদ্ধদেবের কি মা বাপ ছিল না? নদিয়ার নিমাইয়ের ছিল না মা বউ? আসলে এই জগতের অবিচার, অত্যাচার, দুঃখ দুর্দশা দেখে যাদের প্রাণ কাঁদে, তারা 5 জনের মতন খেয়ে শুয়ে দিন কাটাতে পারে না। ঘরের তিষ্ঠনো দায় হয় তাদের। মা বাপও বেঁধে রাখতে পারে না, স্ত্রী পুত্রও বেঁধে রাখতে পারে না। তবু ভালোই হলো যে একটা পরের মেয়ে গলায় গেঁথে দেওয়া হয়নি ওর। দেশ দেশ, স্বাধীন পরাধীন, এইসব করেই এইটি হলো ওর। সুবালা চোখের জল মুছতে মুছতে বলে, এ গায়েই জন্মালো, এই তোমাদের বংশেই বড় হলো, কোথা থেকে যে এসব চিন্তা মাথায় ঢুকলো ভগবান জানেন। তাছাড়া আর কি বলবে সুবালা? মানুষের জানার সীমানা ছাড়ালেই বলে ভগবান জানেন। একা সুবালা কেন, সবাই বলে। আর খুব যখন কষ্ট হয় তখন ভগবানের বিচারের দোষ দেয়, সুবালাও দিল। আর তার সঙ্গে সঙ্গেই চোখ মুছতে মুছতে ওই ছন্ন ছাড়ার যাত্রাকালে জোর করে সঙ্গে দিয়ে দিল 1 গাদা চিড়ের নাড়ু, তিল বাটালি, নারকেলের গজা, যা সব একদা অম্বিকার বড় প্রিয় ছিল। অম্বিকা মুখে খুব উৎসাহ দেখায়, বলে, বাহ বাহ, চমৎকার, পথে পথে ঘুরবো, কোথায় কি জুটবে কে জানে। যেদিন কোথাও কিছু না জুটবে ওইগুলো বার করব আর আপনার জয়গান করতে করতে খাবো। থাক, আর আমার জয়গান করতে হবে না। আমার ওপর যে তোমার কত মায়া আছে তা বোঝাই গেছে। বুঝে ফেলেছেন তো? বাঁচা গেল। অম্বিকা হাসে, তারপর বলে, রামকৃষ্ণ পরমহংসের সবচেয়ে বড় ভক্ত বিবেকানন্দের নাম শুনেছেন? একসময় তিনি ঘুরেছিলেন পথে পথে, হাতে এক কপোর্তকও নেই। মনের জোর করে বললেন, দেখি আমার চেষ্টা ছাড়াই খাদ্য আসে কিনা। এসে গেল, আশ্চর্য উপায়ে এসে গেল। একটা মিষ্টির দোকানের দোকানি স্বপ্ন দেখলো অমুক জায়গায় এক উপবাসী সাধু এসে বসে আছেন। খাওয়াও গে যা তাকে 24 লেজ্জ পেয়ে।
কাজেই ঠিক করেছি তেমন অসুবিধেই পড়লে সাধু বনে যাব। জোর করে টেনে টেনে হাসে। সুবালা রেগে উঠে বলে, আহা, সাধু বনে যাব? তুমিই না বলো দেশের ওই গেরুয়াধারীরাই হচ্ছে সর্বনাশের গোড়া, ওরাই জগৎ মিথ্যে নাকি বলে বলে দেশের লোকগুলোকে কুড়ের বাদশা করে রেখে দিয়েছে। সবাই পরকালের চিন্তাতেই ব্যস্ত, ইহকালের কথা ভাবে না। বলবো, তবে এক একজনকে দেখলে ধারণা পাল্টে যায়। যাক, আপনি মন খারাপ করবেন না, আমাদের ধর্মের দেশে হরিবোল বললেই অন্ন মেলে। তাই তো, ভিক্ষে মেগেই যা খাবে তুমি। সুবালা রেগে বলে, তাই ভিটে জমি সর্বস্ব বিক্রি করে দিলে? ওটাই হচ্ছে সবচেয়ে দুশ্চিন্তার। যে মানুষ ভিটে মাটি বেচে চলে যায় সে কি আবার ফিরে আসে? অথচ কটা টাকাই বা পেল। সুবালার যদি টাকা থাকতো নিশ্চয়ই দিয়ে দিত, বলতো দেশে বেরোবার জন্যে ভিটে বেচবে তুমি, আর আমি তাই বসে বসে দেখব। কিন্তু ভগবান মেরেছেন সুবালাকে। অমূল্য সঙ্গে গেল খানিকটা এগিয়ে দিতে। সুবালাও এলো গরুর গাড়ির সঙ্গে যতটা যাওয়া যায়। তারপর দাঁড়িয়ে পড়ে দেখতে লাগলো যত দূর পর্যন্ত দেখা যায়। অনেকক্ষণ পরে যখন উড়ন্ত ধুলোও নিথর হয়ে গেল তখন ফিরে এলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আপন মনে বলল, বেটা ছেলে কোনো বন্ধন নেই, বিয়ে করব না তো করব না, ঘর ছেড়ে চলে যাব তো চলে যাব, ব্যাস, নিন্দের কিছু নেই। পোড়া মেয়ে মানুষের সকল পথ বন্ধ। আমাদের মেজ বউটা যদি বেটা ছেলে হতো সেও বোধহয় এইরকম হতো, বিয়ে করতো না, সংসার করতো না। মেয়ে মানুষ বন্দি জাত, খাঁচার মধ্যে ছটফটানি সার। কিন্তু ছটপটানি কি আছে আর? সমস্ত ছটপটানি থামিয়ে ফেলে একেবারে তো নিথর হয়ে গেছে সুবালার মেজ বউ। ও যেন এইবার সহসা পণ করেছে, এবার ও সাধারণ হবে। যেমন সাধারণ তার আর তিনটে যা, তার ননদেরা, পাড়া পড়শি, আরও সবাই। অপ্রতিবাদে কর্তার ইচ্ছেই কর্ম মেনে নিয়ে করছে সংসার। আর ইচ্ছা যদি প্রকাশই করে তো সেটা হবে সাধারণের ইচ্ছা। তাই সুবর্ণ তার স্বামীকে তাক লাগিয়ে দিয়ে একদিন প্রকাশ করলো ইচ্ছে, পারুলের জন্য একটা পাত্র দেখো, এই শ্রাবণেই যাতে বিয়েটা হয়ে যায়, তারপর অঘ্রাণে ভানুকানু দুজনের একসঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা। প্রবোধ অবাক হয়ে তাকায়, তারপর বলে, ভূতের মুখে রাম নাম, তোমার মুখে ছেলে মেয়ের কথা। সুবর্ণ হাসে, তা ভূতও তো পরকালের চিন্তা করে। তারপর হাসি রেখে বলে, না, ঠাট্টা নয়, এবার তাড়াতাড়ি করা দরকার। সুবর্ণ কি ওর মার উপর শোধ নিচ্ছে? সুবর্ণ কি রাত্রির অন্ধকারে বিনিদ্র শয্যা ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কোনো এক উজ্জ্বল নক্ষত্রকে উদ্দেশ্য করে বলে, ঠিক হচ্ছে তো, বলো, একেই পূর্ণতা বলে? বেশ, তাই হোক, শুধু আমার সারা জীবনের অন্তর ইতিহাসের কথা লিখব আমি বসে বসে। লিখেছি কখনো কখনো টুকরো টুকরো, বিচ্ছিন্ন, আস্ত করে ভালো করে লিখব। যারা আমার শুধু বাইরেটাই দেখেছে আর ধিক্কার দিয়েছে, আমার সেই স্মৃতিকথার ভিতর দিয়েই তাদের। না, মুখের কথায় কখনো কাউকে কিছু বোঝাতে পারিনি আমি। আমার অভিমান, আমার আবেগ, আমার অসহিষ্ণুতা আমার চেষ্টাকে পণ্ড করেছে। আমার খাতা কলম এবার সহায় হোক আমার। কে জানে বলে কিনা, কি বলে আর না বলে। পাগল মানুষটার কথা বাদ দাও। তবে দেখা গেল সুবর্ণলতার সেই গোলাপি রাঙা দোতলার ছাতে বারে বারে 3 বার হোগলা ছাওয়া হলো।
সুবর্ণলতার বাড়ির কাছাকাছি ডাস্টবিনে কলা পাতা আর মাটির গেলাস খুঁড়ির সমারোহ লাগলো এক এক ক্ষেপে 2-3 দিন ধরে। তারপর আদি অনন্তকালে যা হয়ে আসছে তারই পুনরাভিনয় দেখা গেল ও বাড়ির দরজায়। কনকাঞ্জলির এক থালা চালে আজীবনের ভাত কাপড়ের ঋণ শোধ করে দিয়ে মেয়ে বিদায় হলো আর এক সংসারের ভাত কাপড়ে পুষ্ট হতে। আর জলের ধারা মারিয়ে এসে দুধে আলতার পাথরে বউ দাঁড়ালো এ সংসারের অন্ন জলে দাবি জানাতে। দুটো দৃশ্যেই অবশ্য শাঁখ বাজল, উলু পড়ল, বরণ ডালা সাজানো হলো। শুধু ভেতরে সুরের পার্থক্যটুকু ধরা পড়ল সানাইয়ের সুরে। সানাইওয়ালারা জানে কখন আবাহনের সুর, কখন বিসর্জনের। তার সুবর্ণলতা তো এবারে একটু ছুটি পেতে পারে। বউরা সেকালের মতো কচি মেয়ে নয়, ডাগর ডাগর মেয়ে। তাই বউরা ধুলো পায়ে ঘর বসত করে 2 মাস পরেই ঘুরে এসে শ্বশুর ঘর করতে লেগেছে। পারুল চলে গেছে তার নতুন ঘরে, আর অবহেলিত বকুল কখন কোন ফাঁকে তার খেলা ঘরের ধুলো ঝেড়ে নিঃশব্দে পারুলের জায়গায় ভর্তি হয়ে গেছে। এখন সুবর্ণ না দেখলেও অনেক কাজ সুশৃঙ্খলে হয়ে যাচ্ছে। এখন বউরা সব সময়েই বলছে, আপনি আবার কেন করতে এলেন মা, আমাদের বলুন না কি করতে হবে। অতএব সুবর্ণর তার খাতার পাতায় কলমের আঁকি বুকি কাটবার অবকাশ জুটেছে। কিন্তু কোনখান থেকে শুরু হবে সেই স্মৃতিকথা, আর সেটা কোন ধারায় প্রবাহিত হয়ে আসবে সুবর্ণলতার জীবনের সমাপ্তি সমুদ্রে? প্রথম যেদিন মুক্তকেশীর শক্ত বেড়ার মধ্যে এসে পড়ল সুবর্ণ নামের একটা সর্বহারা বালিকা মেয়ে, সেই দিনটাই কি স্মৃতিকথার প্রথম পৃষ্ঠায় ঠাঁই পাবে? কিন্তু প্রতিটি দিনের ইতিহাস কি লেখা যায় প্রতিটি অনুভূতির? তাছাড়া মুক্তকেশী যে সেই ক্রন্দনাকুল মেয়েটার একটা নড়া ধরে হিচড়ে নিয়ে যেতে যেতে বলেছিলেন, ঢের হয়েছে, আর ঠাঁট করে কাঁদতে হবে না, কান্না থামাও দিকি, মুখ চোখের চেহারা হয়েছে দেখো না, মা তো তোমার মরেনি বাছা, এত ইয়ে কিসের? এইটা দিয়েই শুরু করবে না। সেই যখন গিন্নিরা এদিক ওদিক সরে গেল, একটি প্রায় কাছাকাছি বয়সের বউ পা টিপে টিপে এসে ফিস ফিস করে বলেছিল, আমি তোমার বড় যা হই, বুঝলে, তোমার শাশুড়ির ভাসুর বউ। উঠোনের মাঝখানে যে পাঁচিল দেখেছ, তার ও দিকটা আমাদের, আসতে দেয় না। এই বিয়ে বাড়ির ছুতোয় আসার হুকুম মিলছে, তা একটা পথ আছে বলে হদিস দিয়েছিল সিঁড়ির ঘুলঘুলি দিয়ে কিভাবে যোগাযোগ হতে পারে। ছাদের সিঁড়ির সেই ঘুলঘুলি পর্যন্ত চোখ পৌঁছত না তখন সুবর্ণর, তাই ঠিক তার নিচটায় 2খানা ইট এনে পেতেছিল। তার ওপর দাঁড়িয়ে 4 চোখের মিলন হতো। সেই ঘুলঘুলির ফাঁক দিয়ে আদান প্রদান হতো শুধু হৃদয়ের নয়, রীতিমতো সারালো বস্তুরও। কুলের আচার, আমের মোরব্বা, মাখা তেঁতুল, কয়েতবেল, ফুলুরি, রসবড়া, অনেক কিছুই। বলা বাহুল্য নিজের ভাগের থেকে এবং প্রায়শই খেতে খেতে তুলে রাখা, সুপুরি মশলা, পান পর্যন্ত। সাবেকি বাড়ির সেই ভাঙা দেওয়ালের অন্তরালে যে বছরগুলো কাটিয়েছিল সুবর্ণ, তার মধ্যে মরুভূমিতে জলাশয়ের মতো ছিল ওই সখিত্ব। আর একটু যখন বয়স হয়েছে, তখন আদান প্রদানের মাধ্যমটা আর কুলের আচারের মধ্যে সীমিত থাকেনি।
ঘুলঘুলির মাঝখানের একখানা ইট ঠুকে ঠুকে সরিয়ে ফেলে পথটাকে প্রশস্ত করে নিয়ে সেই পথে পাচার হতো বই। না, সুবর্ণর দিক থেকে কিছু দেবার ছিল না, ওর কাজ শুধু ফেরত দেওয়া। যোগান দিত জয়াবতী, মুক্তকেশীর ভাসুরপো বউ। তার বর মুক্তকেশীর ছেলেদের মতো নয়, সে সভ্য, মার্জিত, উদার। তার বর বউকে বই এনে এনে পড়াতো, যাতে বউয়ের চোখ কান একটু ফোটে। বলেছিল তাই জয়াবতী, বলেছিল, দিনের বেলা সবাইয়ের সামনে তো পড়তে পারি না, লুকিয়ে রাত্রিরে। তুই বই পড়তে ভালোবাসিস শুনে ও তো আর একটা লাইব্রেরিতে ভর্তি হয়ে গেছে। হেসে বলেছে, তোমাদের সেই ঘুলঘুলি পথেই পাচার করো। জয়াবতীর বয়স তখন 13-14। জয়াবতীর বিয়ে হয়েছে 3 বছর, তাই বরের গল্প আছে তার, আর সেই গল্পেই তার উৎসাহ। জয়াবতীর মুখে বরের গল্প শুনে শুনে স্পন্দিত হতো সুবর্ণ, আর ভাবত, আশ্চর্য, এরা একই বাড়ির। বিয়ের পর 1 বছর অবশ্য কড়াকড়িতে রাখা হয়েছিল সুবর্ণকে। বউকে নিজের কাছে নিয়ে শুতেন মুক্তকেশী। বাপের বাড়ির বালাই তো নেই, কাজেই ঘর বসতের প্রশ্নও নেই, নচেত 1 বছর তো সেখানেই থাকার কথা। কিন্তু 1 বছর পরে যখন সুবর্ণ সেই পরম অধিকার পেল, রাত্রের অধিকার, সুবর্ণ কি সেই পরম সৌভাগ্যকে পরম আনন্দে নিয়েছিল? সেই ইতিহাস কি লেখার, লিখে প্রকাশ করবার? কলম হাতে নিয়ে অনেকক্ষণ ভেবেছে সুবর্ণ, তারপর আস্তে আস্তে কলম নামিয়ে রেখেছে। তারপর জয়াবতীর কথা দিয়েই শুরু করেছে। জয়াবতী বলতো, গোড়ায় গোড়ায় ভয় করে রে, তারপর সয়ে যায়। আর দেখ, এ সংসারে ওই লোকটাই তো একমাত্র আপনার লোক, ওর জন্যেই তাই প্রাণটা পড়ে থাকে, দেখিস তোরও হবে। সুবর্ণ বলতো, আহারে, তোমার বটটির মতন কি না? সুবর্ণর সেই ছেলে মানুষ ভাসুরের ওপর শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, সমীহ ছিল। জয়াবতীর সঙ্গে সখিত্বের সূত্রে ঠিক ভাসুরও ভাবত না, যেন বান্ধবীর বর হিসেবেই ভাবত। সুবর্ণরা যত দিন সেই পুরনো বাড়িতে ছিল, জীবনের নিরেট দেয়ালে এই একটা ঘুলঘুলি ছিল তার, কিন্তু সে ঘুলঘুলিও বন্ধ হয়ে গেল। ভাসুরপো আর দেওরদের সঙ্গে ঝগড়াঝাঁটি মামলাবাজি করে শেষ পর্যন্ত বাড়ির অংশের টাকা ধরে নিয়ে আলাদা বাড়ি ফাঁদলেন মুক্তকেশী। জয়াবতীর সঙ্গে দেখা হওয়ার পথ বন্ধ হয়ে গেল সুবর্ণলতার। অনেক অনেক দিন পরে আবার সে পথ খুলেছিল সুবর্ণলতার, কিন্তু তখন আর সেই আনন্দময়ী জয়াবতীর দেখা মেলেনি। জয়াবতী তখন তার সাদা সিথিটার লজ্জায় মুখ তুলত না, মুখ খুলত না। তবু আজীবন যোগসূত্র আছে, বাইরের না হোক, হৃদয়ের। তাই সুবর্ণলতার স্মৃতিকথা শুরু হলো সেই ঘুলঘুলি পথে আসা এক মুঠো আলোর কাহিনী নিয়ে। জয়াদি ঘুরে ফিরে কেবল বরের কথা বলে, বর কিরকম দুষ্টুমি করে রাগায়, কেমন এক এক সময় বউয়ের দোষ নিজের ঘাড়ে নিয়ে বউকে বড়দের বকুনি থেকে বাঁচায়। আবার জয়াদির বাপের বাড়ি যাবার কথা উঠলেই কেমন মুখ ভারী করে বেড়ায়, কথা বলে না। এই সব ওর সঙ্গে আমার কোনোটাই মেলে না। আমার জীবনে বাপের বাড়ি বলতে কিছু নেই, আর দোষ ঢাকা, বরং ঠিক উল্টো। মায়ের কাছে ভালো ছেলে নাম নেবার তালে আমার বর কেবল আমার দোষ জাহির করে বেড়ায়। দেখে তো মার ওতেই সব থেকে সন্তুষ্ট হন। তা বেশ, করো তাই, মায়ের সুও হও। কিন্তু সেই মানুষই যখন আবার বউকে আদর করতে আসে, রাগে সর্বশরীর জ্বলে যায় না? আদর, আদর না হাতি,
ইচ্ছে হয় ছুটে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে যায়, নয়তো চলে যায় ছাতে। ঠান্ডা হাওয়ায় পড়ে থাকি একলা। উফ, কি শাস্তি, কি শাস্তি! আচ্ছা, জয়াদির বড় কি এইরকম? তাই কখনো হতে পারে? হলে জয়াদি অমন আহ্লাদে ভাসে কি করে? আমার নিশ্চিত বিশ্বাস ওর বর সভ্য, ভদ্র, ভালো। হলদে হয়ে যাওয়া পুরনো খাতার একটা পাতায় এইটুকু লেখা ছিল। সেই লেখার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল সুবর্ণ, কি বয়স ছিল ওই মেয়েটার। অথচ সে কথা কেউ ভাবেনি, বরং শাশুড়ির বান্ধবীরা এসে ফিস ফিস করে কথা কয়েছেন, আর তারপর গালে হাত দিয়ে বলেছেন, ও মা, তাই নাকি? বউ তাহলে হুড়কো? তা ছেলের বিয়ে দিয়ে হলো ভালো তোমার। মেয়েরাই মেয়েদের শত্রু। গৃহিণী মেয়েরা যদি এতটুকু সহানুভূতিশীল হতো, এতটুকু মমতাময়ী, হয়তো সমাজের চেহারা এমন হতো না। তা হয় না। তারা ওই অত্যাচারী পুরুষ সমাজের সাহায্যই করে, যে পুরুষরা সমাজ সৌধ গঠনের কালে মেয়ে জাতটাকে ইট পাটকেল চুন সুরকি ছাড়া কিছু ভাবেনি। হ্যাঁ, গাঁথুনির কাজে যখন যেমন প্রয়োজন তখন সেইভাবেই ব্যবহার। বেওয়ারিশ বিধবা মেয়েগুলোর দায় দায়িত্ব কে নেয়? তাদের ভাত কাপড়ের ভার মারও তাদের জ্যান্ত পুড়িয়ে, মিটে যাক সমস্যা। দেশে মেয়ের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। করুক এক একটা পুরুষ গন্ডা গন্ডা বিয়ে, ঘুচুক সমস্যা। হয়তো এই দেশেই আবার কালে ভবিষ্যতে এমন দিন আসবে যে বদলে যাবে পালা। তখন হয়তো এই সমাজপতিরাই নির্দেশ দেবে, সব মেয়ে দ্রৌপদী হও, সেটাই মহাপুণ্য। একদা বাল্য বিবাহের প্রয়োজন ছিল, তাই মেয়ের বাপের কাছে প্রলোভন বিছানো ছিল, কন্যা দান করে নাকি তারা পৃথিবী দানের ফল পাবে গৌরী দানের। বিপরীত 14 পুরুষ নরকস্থ। অর্থ সমস্যা আর অন্য সমস্যার চাপে কন্যাদায়ের পুণ্য লাভের স্পৃহা মুছে আসছে সমাজের। অতএব এখন আর 14 পুরুষ নরকস্থ হচ্ছে না। হয়তোবা এমন দিন আসবে যেদিন এই সমাজই বলবে, বাল্যবিবাহ কদাচার, বাল্যবিবাহ মহাপাপ। কোথায় কোন দেশে নাকি খাদ্য সমস্যার সমাধান করতে মেয়ে জন্মালেই তাকে মেরে ফেলে, পাছে তারা দেশের মানুষ বাড়ায়। আবার এদেশে বাঁজা হওয়া এক মস্ত অপরাধ। শতপুত্রের জননী হতে উৎসাহ দেওয়া হয় মেয়েদের। কে জানে, আবার পালা বদল হলে এই দেশেই বলবে কিনা, বহু পুত্রবতীকে ফাঁসিতে লটকাও। মেয়েদের নিয়েই যত ভাঙচুর। অথচ এমন কথার কৌশল চতুর পুরুষ জাতটার যে মেয়েগুলো ভাববে এই ঠিক ধর্ম, এতেই আমার ইহ পরকালের উন্নতি। পতি পরম গুরু, স্বামীর বাড়া দেবতা নাই। ধোকাবাজি, ধাপ্পাবাজি। কিন্তু কতকাল আর চলবে এসব? চোখ কি ফুটবে না মেয়ে মানুষের? কে জানে, হয়তো ফুটবে না, অথবা ফুটলে এই চতুর জাতটা নতুন আর এক চালের আশ্রয় নেবে। হয়তো দেহ পদপল্লব মুদারমের বাণী শুনিয়েই মেয়েদের ওই ঘানি গাছেই ঘুরিয়ে নেবে। বোকা বোকা, নিরেট বোকা এই জাতটা। তাই টের পায় না অহরহ তাকে নিয়ে কি ভাঙচুর চলছে। ভাবছে, আহা, আমি কি মূল্যবান, আমায় ভালোবাসছে, আমায় পূজ্যি করছে, আমায় সাজাচ্ছে। আমার দেহটা যে ওর সোনা মজুতের সিন্ধুক তা ভাবি না, আমার সাজসজ্জা যে ওর ঐশ্বর্যের বিজ্ঞাপন তা খেয়াল করি না।
আমার গহনা কাপড়ে লুব্ধ হই, ভালোবাসার প্রকাশে মোহিত হই। ছি ছি, সাধে বলছি 1 নম্বরের বোকা। গিরি তাতিনী এসেছে তাঁতের শাড়ির বোচকা নিয়ে, ভালো ভালো শিমলে ফরাসডাঙ্গার শাড়ি নিয়ে গেরস্তর বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো কাজ গিরির। উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতা পর্যন্ত সর্বত্র তার অবাধ গতি। সকলের অন্তঃপুরের খবর তার জানা। দর্জিপাড়ার অনেক বাড়িতেই তার যাতায়াত। মুক্তকেশীর সংসারেরও শাড়ি জুগিয়ে এসেছে বরাবর, বিয়ে থাওয়া পুজোয়। গিরি যে বাজারের থেকে দাম বেশি নেয় সে কথা সকলের জানা। মুক্তকেশী তো মুখের ওপরেই বলেন, গলায় চুড়ি দিচ্ছিস যে গিরি, কাপড়খানা বড্ড পছন্দ হয়েছে বুঝি মোচড় দিচ্ছিস। তবু সে বেশি দামেই নেন, কারণ আরও এক কারণে সর্বত্রই গিরির প্রশ্রয়। আর একটা ব্যবসা আছে গিরির, সেটা হচ্ছে ঘটকিগিরি। কাপড় জোগানোর সূত্রে গিরি বহু সংসারের নারী নক্ষত্রের খবর রাখে বলেই কাজটা তার পক্ষে সহজ। তবে ইদানিং যেন সে ব্যবসায় কিছু কিঞ্চিত ঢিমে পড়েছে। ঘটকি দিয়ে বিয়ের সম্বন্ধ করতে কেউ আর তেমন গা করে না, সবাই স্বাবলম্বী হয়ে উঠেছে। নিজেরাই চেনা জানা সূত্র ধরে কিংবা কাজকর্মের বাড়িতে দেখাশোনার সুযোগ ধরে বিয়ের সম্বন্ধ করে ফেলে, কারণ ঘটকিরা নাকি মিছে কথা কয়। শোনো কথা, মিছে কথা নইলে বিয়ে হয়? হয় কে নয়, নয় কে হয়, রাতকে দিন, দিনকে রাত, কানাকে পদ্মলোচন, অদ্যভক্ষকে শাসালো, আর আবলুস কাঠকে চাঁপা ফুল বলতে না পারলে আবার ঘটকালির মাহাত্ম্য কি? কথায় বলে লাখ কথা নইলে বিয়ে হয় না। তা সেই লাখ কথায় 10-20 হাজার অন্তত মিছে কথা থাকবে না? যা সত্যি তাই যদি বলে, তাহলে ঘটক বিদায়টা কি মুখ দেখে দেবে লোকে? কিন্তু লোকে যেন আর বুঝছে না সে কথা। কাজেই গিরির দ্বিতীয় ব্যবসা কিছু ঢিমে পড়েছে। তবু শাড়ির বস্তা নামিয়ে পা ছড়িয়ে বসে দোক্তার কৌটো খুলতে খুলতে গিরি বলে, সেজ বৌদি, ছেলের বিয়ে দেবে না নাকি গো? তোমার বড় খুকার বয়সে যে সেজবাবুর 2 ছেলের বাপ হয়ে গেছিল গো। নামে নামে মিল আছে বলে গিরিবালার সঙ্গে গিরিতাতিনীর যেন রঙ্গরস বেশি। তাছাড়া ইচ্ছে মতো 2-5খানা শাড়ি কিনে ফেলার ক্ষমতা গিরিবালার যেমন আছে, ছোট বউ বিন্দুর তেমন নেই। তাই গিরিবালার ঘরের সামনেই তাতিনী গিরির পা ছড়িয়ে বসার জায়গা। বিন্দু যে 1-8খানা নেয় না তা নয়, তবে সেও তো সেই বাকিতে। গিরিবালার অনেকটাই নগদ। অতএব গিরি তাতিনীর রসের কথা এখানেই ঢেউ তোলে বেশি। সেজবাবুর অতীত ইতিহাস তোলার সঙ্গে এমন একটি মুখভঙ্গি করে গিরি, যা নাকি নিতান্তই অর্থবহ। গিরিবালাও তেমনই একটি অর্থবহ কটাক্ষ করে বলে, ওতে তো আর পয়সা লাগে না লো, হলেই হলো। একালে দিনকাল খারাপ, বউ এসে কি খাবে সেটা আগে চিন্তা করতে হবে। তা হবে বই কি? গিরি এক টিপ দোক্তা মুখে ফেলে বলে, বউয়ের শাওরি যখন সর্বস্ব গ্রাস করে রেখেছে, তা তুমি বুঝি মেজ বৌদিদির পাঠশালে পড়েছ? তিনিও তো ওই এক কথা বলে বলে এই অবধি ছেলে দুটোর বিয়ে তুলে রেখেছিল। কি সুমতি হলো, জোড়া বেটার বিয়ে দিল। গিরিবালা সহাস্যে বলে, ঘটকি বিদেই মোটা পেয়েছ তো? গিরির ঘটকালিতে অবশ্য বিয়ে হয়নি, তবু বিয়ের বকশিস বাবদ বেশ কিছু বাগিয়েছে গিরি। তাই সেও সহাস্যে বলে, তা হক কথা বলবো বাপু, মেজগিন্নির হাতখানি দড়া যাচ্ছে। গিরিবালা সহসা প্রসঙ্গ পরিবর্তন করে বলে ওঠে, তা বোচকায় গিট খোলো, দেখি কি এনেছ।
নতুন ধরনের কিছু আছে? গিরি কবে নতুন ছাড়া পুরনো মাল এনে ঢুকেছে গো, বলে সগর্বে বোচকা খোলে গিরি। মুক্তকেশীর আমলে মোটা তাঁতের শাড়ির চাহিদাই বেশি ছিল, এখন সিমলে শান্তিপুরে ফরাসডাঙ্গার চাহিদা। কিন্তু মুক্তকেশী, তিনি কি গত হয়েছেন তাই তার আমলও বিগত? না, দেহগত হিসেবে গত হননি অবশ্য মুক্তকেশী, তবে তার আমলটা যে একেবারেই গত হয়েছে তাতে সন্দেহ নাস্তি। গিরি ঢুকে একবার চোখের ইশারায় জিজ্ঞেস করেছিল, বুড়ি কোথায়? গিরিবালা ভ্রুভঙ্গির সাহায্যে উত্তর দিয়েছিল, আছেন নিজের কোটরে। বোচকার গিট খোলে গিরি, কিন্তু আবরণ উন্মোচন সহজে করে না, তাতে সস্তা হয়ে যেতে হয়। তাই হাই তুলে বলে, এক ঘটে জল খাও দিকে আগে, রোদে এসে শরীর জ্বলে যাচ্ছে। গিরিবালা তাড়াতাড়ি উঠে দালানের কুজো থেকে এক ঘটি জল গড়িয়ে দেয়। গিরি এক নিঃশ্বাসে জলটা খেয়ে আঁচল দিয়ে বাতাস খেতে খেতে বলে, বড় মানুষ হয়ে সেজ বুড়িটি কেপ্পন হয়ে গেছে, আমাকে জল দিয়ে পান দিতে হয় তার মনে নেই। গিরিবালা তাড়াতাড়ি মেয়েকে ডেকে পানের আদেশ দেয়। গিরি ধীরে সুস্থে বোচকা খোলে। নয়ন মনোহর শাড়ির গোছা, কলকা পাড়, তাবিজ পাড়, রেল পাড়, এলোকেশি পাড়, শীথেই সিঁদুর পাড়, পতি সোহাগ পাড়, বসন্ত বাহার পাড়, সাদা ছাড়া রঙিনের দিকেও আছে কালাপানি, বউ পাগলা, ধূপছায়া, ময়ূরকণ্ঠী। শুধু লাল আর কালো সুতোর টানা পড়ে নেই নানা বর্ণের বাহার। দাম বেশি দিয়েও এসব শাড়ি নিতে হয়। দোকান থেকে কেনা মানেই তো পুরুষের পছন্দের ওপর নির্ভর, আর সে পছন্দ যে কেমন তা তো মেয়ে মানুষেরা হাড়ে হাড়ে জানে। তার ওপর ফেরা ঘোরার কথা বললেই মার মুখী হয়ে ওঠেন বাবুরা। তাছাড়া গিরি বাকিতে দেয় বলে লুকিয়ে কেনা যায় এক আধখানা। এসব কি কম সুবিধে? পরম মুখাপেক্ষী জাতের জ্বালা যে কত দিকে। তা গিরি এসব খুব বোঝে, তাই জায়গা বুঝে মোচড় দেয়, জায়গা বুঝে উদারতা দেখায়। ও খদ্দেরের কাছে অনায়াসে বলে, ও কাপড়ের দাম তোমায় দিতে হবে না দিদিমণি, আমি তোমায় এমনি দিলাম। বলে, বৌদির ফর্সা রঙের জেল্লা যা খুলবে, এ কাপড় তোমায় একখানা না পরতে পেলে আমার জীবনই মিথ্যে। দামের কথা ভেবো না বৌদি, তোমার শাশুড়িকে বলো গিরি আমায় অমনি দিয়ে দিয়েছে। এভাবেই গছায় সে। গিরিবালা প্রসন্ন মুখে বলে, কাপড় তো বেশ এনেছ, এখন দর করো দেখি। দর? তোমার সঙ্গে আবার দর আদরে কি গো সেজো বৌদি, আজ নতুন হলে নাকি? না না ঠাকুরজি, তুমি আমায় একটু আশ্বাস দাও, পছন্দ করতে ভরসা পাই। শোনো কথা, তোমার আবার নির্ভরসা? গিরি অবহেলায় বলে, বড় মানুষের গিন্নি, টাকার গোছা ফেলো, কাপড়ের গোছা পছন্দ করো, সাত হাতি আট হাতি সব রকমই আছে। খুকিদের জন্য নাও দেখি দু পাঁচখানা। কই গো খুকিরা? গিরিবালা তথাপি কাপড় নাড়তে নাড়তে দাম জিজ্ঞেস করে এবং জবাব পাবার পর অপ্রসন্ন গলায় বলে, দেবে না তাই বলো, দেবার ইচ্ছে থাকলে এমন দর হাঁকতে না। বলি, ও বাড়ির তিনটে বিয়েতে তো বিস্তর লাভ করেছ, সে হলো বড় মানুষের ব্যাপার। এই গরিবের সঙ্গে একটু দয়া ধর্ম করে কাজ করো না। গিরি দরাজ গলায় বলে, তা মিথ্যে বলবো না, অনেক কাপড় চোপড় নিয়েছে মেজ বৌদিদি, তবে মানুষটার প্রাণে যেন সুখ নেই। গিরিবালা ভেতরের কথার আশায় গলা নামিয়ে চুপি চুপি বলে, ও মা, যার এত সুখ সম্পত্তি তার আবার সুখের অভাব?
গিরি বলে, তা একা একা মানুষের অকারণ দুঃখ ডেকে আনার রোগ আছে যে? মেজ বৌদিদির তো সে রোগ আছে। তাছাড়া মনে হলো বউরা সুবিধের হয়নি। গিরিবালা যেন জানে না কথা সৃষ্টি করার এই লীলায় গিরিতাতিনীর পদ্ধতি, অথচ কারো ঘরের বউ সুবিধের না হওয়াটা যেন অসম্ভব ঘটনা, তাই যেন আকাশ থেকে পড়ল। ও মা, সে কি কথা? তবে যে শুনলাম খুব ভালো বউ হয়েছে। ওগো, দেখতেই ভালো, ওপর ভালো ভেতর কালো, নইলে ঘরুনি গিন্নি দস্যি মাগি এক্ষুনি বউদের হাতে সংসার ছেড়ে দেয়। ও মা, বলো কি, তাই বুঝি? তাই তো। গিরি দুই হাত উল্টে বলে, তবে আর বলছি কি, মাগি নাকি এখন রাত দিন খাতা কলম নিয়ে সেরেস্তার মতন লেখা নিচ্ছে। তাই এসব কথা বললে কে তোমাকে? কে আর, মেজো দাদা বাবুই রাস্তায় এলো সঙ্গে সঙ্গে, নানান দুঃখের গাথা গাইল। বউরা শ্বশুরকে বলে তেমন মান করছে না, শাশুড়িকে দেখে না, আরো একটা মেয়ে ডাগর হয়ে উঠল, এই সব কথা ক্রমশই গভীর হয়ে আসে। গিরিবালা ইত্যবৎসরে খানতিনেক শাড়ি পছন্দ করে ফেলে এবং বাকির প্রশ্নও রাখে না। তবে ও বাড়ির মেজ বৌদিদির কাছেও যে ধারে কারবার করতে হয় না, এই হুলটুকু ফুটিয়ে বোচকা গোটায় গিরি। এই সময় ঘর থেকে মুক্তকেশীর ভাঙা ভাঙা কণ্ঠস্বর শোনা যায়। গিরি, এসেছিস নাকি? গিরি, সেই থেকে গলা পাচ্ছি মনে হচ্ছে, এদিক পানে উকিও দিচ্ছিস না দেখছি। ওই হলো জ্বালা। গিরি খাদের গলায় বিরক্তিটা প্রকাশ করে গলা তোলে। এই যাই গো খুড়ি, এখানে সেজ বৌদিদি কাপড় কিনলো 5খানা, তাই। 5খানা কাপড় কিনলো সেজ বৌমা? তা কিনবে বই কি, স্বামীর পয়সা হয়েছে। মরণ বুড়ে বলে গিরি ও ঘরের সামনে গিয়ে দাঁড়ায়, আর তৎক্ষণাৎ তার কাংসকণ্ঠ ধ্বনিত হয়। কি সর্বনাশ, এ কি হাল হয়েছে তোমার খুড়ি? হ্যাঁ, এই যে মরিপুরের ঘাটে যাবার চেহারা, বললি কবরেজ বদ্যি দেখাচ্ছে বেটার বউ। এই হচ্ছে গিরির নিজস্ব ভঙ্গি, আর তাই সবাই গিরিকে ভয় করে। গিরি যে অন্তঃপুরের বার্তা রাখে, তার বাড়া ভয়ঙ্কর আর কি আছে? মুক্তকেশীর ছেলের বউরা যে দেখছে না, এ খবর রটিয়ে বেড়াবে না সে? তাই গিরিবালাও তাড়াতাড়ি শাশুড়ির ঘরে এসে ঢোকে। মুক্তকেশী নিচু গলায় কিছু একটা বলছিল। বউকে ঢুকতে দেখে বেজার মুখে চুপ করেন, শুধু চোখের ইশারায় কি যেন বুঝিয়ে বিদায় সম্ভাষণ করেন। তা গিরিতাতিনী ইশারার মান রাখে। পরদিনই এ বাড়িতে এসে হাজির হয় এবং সাড়ম্বরে ঘোষণা করে, কাপড় গোছাতে আসিনি গো মেজ বৌদিদি, এসেছি একটা বার্তা নিয়ে। সুবর্ণলতা বেরিয়ে আসে, প্রশ্ন করে না, শুধু সব প্রশ্ন দৃষ্টিতে তাকায়। গিরি বলে ওঠে, বলি বুড়ি শাউরির খবর নাওনি কতদিন? সুবর্ণ অবাক গলায় বলে, কেন, উনি তো মাঝে মাঝেই। হ্যাঁ, তা শুনলাম। গিরি টিপে টিপে বলে, মেজো দাদা বাবুর পেরায় যায়, তবে বেটা ছেলের চোখে কি তেমন টের পায়? বুড়ির তো দেখলাম শেষ অবস্থা। তার মানে আর কি, রক্ত অতিসার।
গিরি যেন যুদ্ধ জয়ের ভঙ্গি নেয়। ও আর বেশি দিন নয়, আর মরতে তো একদিন হবে গো, চিরকাল কি থাকবে? বয়সের তো গাছ পাথর নেই, কোন না 4 পেরিয়েছে। তা আমায় মিনতি করে বললে, মেজ বৌমাকে একবার আসতে বলিস গিরি, আর আসবার সময় নুকিয়ে পাকা 2 কাশির পেয়ারা আনতে বলিস। পেয়ারা? সুবর্ণ বলে, রক্ত অতিসার বললে না? আরে বাবা, হলো তো বয়ে গেল। বলি, খাওয়ার সাবধান করে শাওরিকে আরো বাঁচিয়ে রাখতে সাধ। না তাই পারবে, মহাপ্রাণীর খেতে ইচ্ছে হয়েছে, দেওয়াই দরকার। বাঁচবার হলে ওতেই বেঁচে থাকবে। সুবর্ণ অবাক হয়ে তাকায়। সুবর্ণ ভাবে, এরা কত সহজে সমস্যার সমাধান করে ফেলতে সক্ষম। রাখে কেষ্ট আর মারে কেষ্টর তত্ত্ব এরাই প্রকৃত বিশ্বাস করে। সুবর্ণর ভাবার অবসরে গিরি আর একবার বলে, তা পেয়ারা নে যাও, আর না নাও যেও একবার, বুড়ি মেজ বৌমা করে হামলাচ্ছে। যাব, কালই যাব। গিরি হিষ্টচিত্তে বলে, অবশ্যই আজই একটা কিছু ঘটে যাবে তা বলছি না, তবে এই যাত্রা যে আর উঠবে না বলেই তা মালুম হচ্ছে। গিরি চলে যায়। সুবর্ণ কেমন অপরাধীর মতো বসে থাকে। বাস্তবিক বড় অন্যায় হয়ে গেছে। বহুদিন যাওয়া হয়নি বটে, সেই কতদিন যেন আগে নিজেই এসেছিলেন মুক্তকেশী, সেই শেষ দেখা। মেজ বৌমাকে দেখতে চেয়েছেন মুক্তকেশী, আর সে খবর জানিয়েছেন। জগতে কত অদ্ভুত ঘটনাটি ঘটে। মুক্তকেশী সুবর্ণলতার প্রতিপক্ষ। মুক্তকেশী সুবর্ণলতাকে বহুবিধ যন্ত্রণার স্বাদ জুগিয়ে এসেছেন চিরদিন। তবু মুক্তকেশী সুবর্ণকে দেখতে চেয়েছেন শুনে যেন মনটা বিষণ্ণ বেদনা বিদূর হয়ে উঠল। হয়তো ব্যাপারটা হাস্যকর, তবু নির্ভেজাল। শত্রু যদি শক্তিমান হয়, তার জন্যেও বুঝি মনের কোনোখানে একটা বড় ঠাঁই থাকে। রাবণের মৃত্যুকালে রামের মনস্তাপ এর সাক্ষী। বহুকাল হলো এ বাড়িতে আসেনি সুবর্ণ। আগে মাঝে মাঝে ভাসুরঝি দেওরঝিদের বিয়ে উপলক্ষে আসা হতো। ইদানিং যেন বিয়ের হুল্লোড়টাও কমে গেছে, তাই আর হয় না। কিন্তু এসে যে মুক্তকেশীকে সত্যিই একেবারে মৃত্যুশয্যায় দেখতে হবে, এ কথা কে ভেবেছিল? সংবাদদাত্রী তো আশ্বাস দিয়েছিল আজকালই আর কিছু হচ্ছে না। কিন্তু হঠাৎ গত রাত্রেই নাকি অকস্মাৎ কেমন বিকল হয়ে গেছেন মুক্তকেশী। মুখ দিয়ে ফেনা কাটছিল। গো গো শব্দে মল্লিকা তাড়াতাড়ি সবাইকে ডেকেছে। রাত্রে তার হেফাজতেই তো থাকেন মুক্তকেশী। ডাক শুনে সবাই এসেছে। ছেলেরা শত সহস্রবার মা মা ডাক দিয়েছে। মুক্তকেশী শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছেন, সাড়া দিতে পারেননি। সকাল হয়েছে, দুপুর গড়ালো, একই অবস্থা। কোবরেজ এসে দরাজ গলায় সুবোধকে বলে গেছেন, আর কি, এবার কোমর গামছা বাঁধুন। সুবর্ণ এসব জানত না। সুবর্ণ এমনি এসেছিল। গাড়ি থেকে নেমে গলিটুকু হেঁটে আসতেই হাঁপাচ্ছিল সুবর্ণ। এসে বসতেই বিরাজ চোখ বড় বড় করে বলে উঠল, ও মা, এ কি, তোমার এমন চেহারা হয়েছে কেন মেজো বউ? সুবর্ণলতা হাঁপ ছেড়ে ওর কথার উত্তর না দিয়ে প্রশ্ন করল, মা কেমন আছেন? আর থাকা থাকি। বিরাজ আবার কাঁদো কাঁদো হয়ে বলে, কোবরেজ তো বলে গেল রাত কাটে কিনা। তা আমাদের ওখানে তো একটা খবরও। হঠাৎ গলাটা বুঝে এলো সুবর্ণর। চুপ করে গেল। ঘরে যারা ছিল তারা কি একবার ভাবলো না, মাছের মায়ের পুত্র শোক, অথবা মাছ মরেছে বেড়াল কাঁদে? তা ভাবলে অসঙ্গতও হবে না, তবে মুখে কেউ কিছু বলে না। বিরাজি আবার বলে,
দিত খবর, আমায় তো দিয়েছে, কিন্তু মার না হয় যাবার বয়স, 4 ছেলের কাঁধে চড়ে চলে যাবেন। বলি, তোমারও যে যাবার দাখিল চেহারা, অসুখ বিসুখ কিছু হয়েছে নাকি? না, অসুখ আর কি, বলে সুবর্ণ এগিয়ে যায় মুক্তকেশীর দিকে। খুব ধীরে বলে, মা, আমায় ডেকেছিলেন? মুক্তকেশীর চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই সময় হেমাঙ্গিনী এসে ঢুকলেন থরথর করতে করতে। চিৎকার করে বলে উঠল, মুক্ত, চললি? আমায় ফেলে রেখে চলে যাবি? মুক্তকেশী ফেল ফেলিয়ে তাকালেন। হেমাঙ্গিনীর কান্নায় উপস্থিত সকলেরই যেন কান্না উথলে এলো। এ সময় শ্যামাসুন্দরীও এলেন একটি পিতলের ঘটি হাতে। খুব কাছে এসে বললেন, চন্নামের তোর খাও ঠাকুরজি, মা কালীর চন্নামের তোর। বোঝা গেল সবাইকে খবর দেওয়া হয়েছে, শুধু প্রবোধচন্দ্র বাদে। সুবর্ণলতা নির্নিমেষ তাকিয়ে থাকে। বোধ করি মনকে মানাতে চেষ্টা করে এ অবহেলা তার প্রাপ্য পাওনা। মুক্তকেশীর ভেতরের জ্ঞান লুপ্ত হয়নি। চোখের ইশারায় বোঝালেন বুঝতে পেরেছেন। হাঁ করবার চেষ্টা করলেন, পারলেন না। সুবর্ণ আর একবার কাছে ঝুঁকে বলল, মা, আমায় কেন ডেকেছিলেন? মুক্তকেশীর চোখ দিয়ে আবার 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। চেয়ে রইলেন সুবর্ণলতার মুখের দিকে। তারপর আস্তে আস্তে ডান হাতটা তুললেন। সুবর্ণলতার মাথা অবধি উঠল না হাতটা, স্খলিত হয়ে পড়ে গেল তারই কোলের ওপর। চোখটা বুজে গেল। ৭৯ বছরের তীক্ষ্ণ তীব্র খোলা চোখ দুটো চিরদিনের জন্যে ছুটি পেল। কিন্তু ছুটি নেবার আগে কোন কথা জানিয়ে গেল তারা? আশীর্বাদ, ক্ষমা প্রার্থনা,